একটা সুসময় চলছে। সম্ভবত 1971-এর পর এইরকম একটা সুসময় বাংলাদেশ জামাত ইসলাম কখনোই পায়নি। দলের বিভিন্ন শ্রেণীর নেতারা কর্মীরা খুবই উচ্ছ্বাস উজ্জীবিত। এমনকি জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পেছনে সবচেয়ে বড় ভূমিকা যারা রেখেছে জামাত ইসলাম। কোণঠাসা করার জন্য যে দুঃসাহস দেখিয়েছিল সেটাই এখন তাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এমন একটি খবর দিয়েছে যা শুনে রীতিমতো হুঁশ উড়ে গেছে এদের। এটা স্পষ্ট করে দিয়েছে চলমান এই উত্তেজনার মধ্যেই তারা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত রাস্তায় নিজেদের ইচ্ছে। একটা সুখবর আছে, শুরুতেই সুখবরটা দিয়ে শুরু করি, তারপরে অন্য আরেকটা খবর বলি। পদত্যাগ করতে যাচ্ছেন আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশের রাজনীতির, ছাত্র রাজনীতির 55 বছরের ইতিহাসে এক বিরল অধ্যায় সূচনা করলেন, এক বিরল এক্সাম্পল সৃষ্টি করলেন সাদিক ক্যাম্বা শিবির। দর্শক, পরিপূর্ণ বিজয় নিয়ে ঘরে ফিরেছে শিবির। যদি না হয় সংসদে, সমাধান হবে রাজপথে। প্রস্তুত আছেন? নতুন যুদ্ধ হবে, নতুন বিজয় হবে, নারায়ণ করবে। জনগণের টাকায় সংসদে বসে আজাইর আলাপ করা হচ্ছে, কিন্তু জনগণের যেই গণভোটের রায় সেটাকে মানা হচ্ছে না। মূলত বিএনপির জন্ম যেই গণভোটের মধ্য দিয়ে আপনারা তো নিজেদের জন্মকে অস্বীকার করছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। সংসদের ভিতরে যখন শান্তির পায়রা ওড়ানো হচ্ছে, সংসদের বাইরে তখন চলছে রক্তের হোলি খেলা। মাত্র 48 ঘন্টা আগে যে বিরোধী দলীয় নেতা চরম সংকটে পড়া সরকারকে উদ্ধারের জন্য পরম উদারতায় হাত বাড়িয়ে দিয়েছিলেন, 48 ঘন্টা পার না হতেই সেই সরকারের ছাত্র সংগঠন ছাত্রদল ছাত্র শিবিরের উপর শুরু করেছে পৈশাচিক তাণ্ডব। বিদ্যুৎ ও জ্বালানি খাতের যে লুটপাট সামলাতে সরকার খাবি খাচ্ছে, সেই লুটপাটের দায় বিরোধী দলের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেদের আখের গোছানোর এক ভয়ঙ্কর ডাবল গেম খেলতে শুরু করেছে ক্ষমতাসীন দল বিএনপি। কিন্তু তরুণ প্রজন্মের চাপে পড়ে 24 ঘন্টার মধ্যেই সেই ফাঁদ থেকে বেরিয়ে এসে চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছে জামায়াতে ইসলাম। মাত্র দুদিন আগের কথা, জাতীয় সংসদে দাঁড়িয়ে এক নজিরবিহীন এবং ঐতিহাসিক উদারতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং এবং জ্বালানি সংকটে যখন বর্তমান বিএনপি সরকার দিশেহারা, জনরোষ যখন তুঙ্গে, ঠিক সেই মুহূর্তে ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিলেন বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সরকারি দলকে সব ধরনের সহযোগিতা করবে বিরোধী দল। শুধু মৌখিক ঘোষণাই নয়, তিনি এই সংকট সমাধানে একটি যৌথ সংসদীয় কমিটি গঠনেরও পরামর্শ দেন। যদি সরকারি দল ফিল করেন যে আমরা একটা কমন কমিটি করব, আমরা সাড়া দেব। খাদের কিনারে থাকা বিএনপি সরকার যেন হাতে চাঁদ পেল। প্রধানমন্ত্রী তারেক রহমান কালক্ষেপণ না করে পরদিনই 10 সদস্যের একটি হাই প্রোফাইল কমিটি গঠন করলেন। জামায়াত আমিরের প্রস্তাবকে সম্মান দেখিয়ে সেই কমিটি বিরোধী দল থেকেই 5 জন সংসদ সদস্যকে অন্তর্ভুক্ত করা হলো, অর্থাৎ 5 জন সরকারি দলের এবং 5 জন বিরোধী দলের। আপাত দৃষ্টিতে এই যে একটি চমৎকার গণতান্ত্রিক চর্চা মনে হলো, রাজনীতির অন্দরমহলে বেজে ওঠে বিপদের সাইলেন। যেটা শফিকুর রহমান আকবরী বিএনপির চরম সংকটের দায় নিজের কাঁধে নেওয়ার পরপরই রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে। কারণ বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি, তেল ও সার খাত হল দেশের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর লোপাটের জায়গা। বিগত স্বৈরাচারী সরকারের আমলে আদানি, সামিট, এস আলম, বসুন্ধরা এবং ইউনাইটেডের মতো বিশাল লুটেরা সিন্ডিকেট এই খাতটিকে গিলে ফেলেছে। বর্তমান সরকারের সাহস বা মুরদ কোনোটাই নেই এই রাঘব বোয়ালদের লোপাটের চক্র থেকে বের হয়ে আসার। সরকারের মুভমেন্ট অত্যন্ত পরিষ্কার। তারা এখন এই লুটেরা নির্ভর নেতা, দুর্নীতিবাজ আমলা, সুবিধাভোগী সুশীল, মিডিয়া এবং আধিপত্যবাদী কোরামের সম্মিলিত পুতুলে পরিণত হয়েছে। বিশ্লেষকরা সতর্ক করে বলেন, সরকারের আসলে এই সংকট কাটানোর সত্যিকারের কোনো সদিচ্ছাই নেই। সাহস থাকলে গত 2 মাসেই তারা এর নমুনা দেখাতো। তারা মূলত এই লোপাট ব্যবস্থাপনার চুক্তিপত্রগুলোই গোপনে বহাল ও বর্ধিত করবে। আর জামাত আকবরী এই সংকট কাটিয়ে ওঠা কমিটির অংশ হতে গিয়ে দিন শেষে সাধারণ মানুষের জনরোষ এবং গালমন্দ খাবে। কারণ বিদ্যুৎ না থাকলে মানুষ 10 সদস্যের কমিটিকে গাল দেবে, যেখানে 5 জনই আছে জামাতের। জামাত আমির সাধারণ মানুষের কষ্ট লাঘবের কথা ভেবে আবেগতাড়িত হয়ে এই সিদ্ধান্ত নিলেও বাস্তবতার রাজনীতি ছিল অত্যন্ত নির্মম। জামাতের এই চরম উদারতা এবং ত্যাগের প্রতিদান বিএনপি কিভাবে দিল? তারা সংসদে জামাতের সাথে মিলেমিশে কাজ করার কথা বলে পিঠ চাপড়ে দিলেও সংসদের বাইরে রাজপথে দেখাতে শুরু করলো তাদের চেনা এবং ভয়ঙ্কর রূপ।
হঠাৎ করেই সারা দেশে ইসলামী ছাত্র শিবিরের উপর শুরু হলো পরিকল্পিত এবং বর্বরচিত হামলা। ছাত্রদলকে লেলিয়ে দিয়ে প্রথমে চট্টগ্রাম, এরপর পাবনা এবং সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের নেতাকর্মীদের উপর চালানো হলো পৈশাচিক তাণ্ডব। যারা গত 17 বছর একসাথে রাজপথে রক্ত দিয়েছে তাদের উপর এই হামলা প্রমাণ করে যে বিএনপি আসলে কোনো ক্ষমতার অংশীদারিত্ব চায় না, তারা চায় নিরঙ্কুশ আধিপত্য। এরই মধ্যে পত্রিকার পাতায় আরেকটি ভয়ঙ্কর খবর ফাঁস হয়ে গেল। দেখা গেল বিদ্যুৎ সংকট সমাধানে বিএনপির কোনো সদিচ্ছাই নেই। সারা দেশে যখন ভয়ঙ্কর লোডশেডিংয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে খোদ বিদ্যুৎ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর নিজ নিজ নির্বাচনী এলাকায় 1 সেকেন্ডের জন্য বিদ্যুৎ যাচ্ছে না। অর্থাৎ সাধারণ মানুষকে অন্ধকারে রেখে মন্ত্রীরা নিজেদের এলাকা আলোকিত করে রেখেছেন। বিএনপির এই জাবল গেম এবং রাজপথের তাণ্ডব জামায়াতে ইসলামীর তরুণ প্রজন্মের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়। ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ তরুণ নেতৃত্ব জামায়াতের শীর্ষ নীতি নির্ধারকদের অত্যন্ত স্পষ্টভাবে বুঝিয়ে দেন যে ছাত্রদল রাজপথে শিবিরকে মারবে আর আপনারা সংসদে গিয়ে বিএনপিকে বিদ্যুৎ সংকট সমাধানে সহায়তা করবেন। এই আত্মঘাতী নীতি আর চলতে পারে না। তৃণমূল এবং তরুণদের এই চরম চাপের মুখে অবশেষে হুঁশ ফেরে জামায়াতের শীর্ষ নেতৃত্বের। জোটের রাজনীতি এবং মিলেমিশে কাজ করার ব্যাপারটিতে চরম ছেদ পড়ে যায়। প্রথমে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার এবং পরবর্তীতে স্বয়ং জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান আজ অত্যন্ত কঠোর ভাষায় ঘোষণা দেন, আর এক চুলো ছাড় দেওয়া হবে না, নো কম্প্রোমাইজ। সবকিছুকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তারা বুঝতে পেরেছেন এই সরকারকে অন্ধভাবে বিশ্বাস করা তাদের রাজনৈতিক অস্তিত্বের জন্য চরম হুমকি। বিএনপির এই হঠাৎ বদলে যাওয়া চরিত্র এবং আক্রমণাত্মক রূপের পেছনের আসল রহস্যটি অত্যন্ত নিখুঁতভাবে বিশ্লেষণ করেছেন সাবেক ছাত্রনেতা এবং রাজনীতি বিশ্লেষক মির্জা গালিব। তিনি বিএনপির বর্তমান মুভমেন্টকে নতুন ফেসিবাদের উত্থান হিসেবে আখ্যায়িত করে তাদের 3 ধাপের একটি ব্লুপ্রিন্ট বা মাস্টার প্ল্যান ফাঁস করেছেন। প্রথম ধাপ, যেই সমস্ত সংস্কার প্রস্তাব সরকারের অসীম ক্ষমতাকে কমিয়ে দিবে বা জবাবদিহিতা নিশ্চিত করবে, সরকার অত্যন্ত সুকৌশলে সেগুলোকে বাতিল করে দিচ্ছে। উদাহরণস্বরূপ মানবাধিকার কমিশন অধ্যাদেশ বা গুম প্রতিরোধ অধ্যাদেশের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তারা হিমাগারে পাঠিয়েছে। বিচার বিভাগের আলাদা নিয়োগ পদ্ধতি ও আলাদা সচিবালয় গঠনের দাবিকে তারা পাশ কাটিয়ে যাচ্ছে। আর এসবের মূল লক্ষ্য হলো সরকার যা ইচ্ছা করতে চায় আর তা যেন বিনা বাধায় এবং আইনি বৈধতায় করতে পারে। মির্জা গালিব দ্বিতীয় একটি ধাপ উল্লেখ করেছেন। সেখানে তিনি বলছেন, প্রশাসনের সব জায়গায় নিজেদের অনুগত এবং দলীয় লোক বসানোর কাজ চলছে পুরোদমে। দলীয় লোকের সুবিধা হলো এরা সব সময় জি হুজুর টাইপের থাকে। শীর্ষ নেতৃত্ব ডানে যেতে বললে এরা শুধু নিজেই ডানে যাবে না, অন্য কেউ বামে যেতে চাইলে তাকেও অতিরিক্ত চটকানা দিয়ে লাইনে নিয়ে আসবে। এই আজ্ঞাবহ প্রশাসন দিয়ে আগামী দিনের নির্বাচন এবং ক্ষমতা কুক্ষিগত করার ছক কষছে বিএনপি। তৃতীয় ধাপ, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় সত্য হলো সব বড় বড় আন্দোলনের সূত্রপাত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন আন্দোলনও এই ক্যাম্পাস থেকে শুরু হয়েছিল। বিএনপি খুব ভালো করে জানে, ক্যাম্পাস যদি পতিত ছাত্রলীগের মতো নিজেদের একক দখলে না রাখা যায় তবে ইচ্ছে মতো ক্ষমতার দম্ভ দেখানো যাবে না। আর ঠিক এই কারণেই তারা ছাত্রদলকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম সহ সারা দেশে শিবিরের উপর হামলা চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে। মির্জা গালিবের মতে এই 3টি ধাপ সফলভাবে সম্পন্ন করতে পারলে বিএনপির সামনে আর কোনো রাজনৈতিক বা প্রাতিষ্ঠানিক বাধা থাকবে না। তারা পতিত স্বৈরাচারের শূন্যস্থানটি অত্যন্ত সুনিপুণভাবে পূরণ করতে পারবে। বাংলাদেশের রাজনীতি এখন এক ভয়ঙ্কর এবং চূড়ান্ত সংঘর্ষের দিকে এগোচ্ছে। একদিকে চরম অর্থনৈতিক ও জ্বালানি সংকট, অন্যদিকে রাজনৈতিক আধিপত্য বিস্তারের নোংরা খেলা। জামায়াতে ইসলামী তাদের অবস্থান পরিষ্কার করেছে। এখন দেখার বিষয় তরুণ সমাজ এবং সাধারণ মানুষ বিএনপির এই 3 ধাপের ফ্যাসিবাদী ব্লুপ্রিন্ট কিভাবে মোকাবেলা করে। একটা সুখবর আছে, শুরুতেই সুখবরটা দিয়ে শুরু করি, তারপরে অন্য আরেকটা খবর বলি। পদত্যাগ করতে যাচ্ছেন আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। কেন পদত্যাগ করবেন, কি কারণে করবেন, শর্ত জুড়ে দিয়েছেন অবশ্য। সেই শর্তের কথাটা আমি আসছি। এইটাই যাওয়ার আগে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে তার একটা শক্তি প্রদর্শন করেছে এবং ছাত্র শিবিরের এই শক্তি প্রদর্শন দেখে রীতিমতো ছাত্র দল এবং বিএনপির ভিতরে উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। ইতিমধ্যেই সাংবাদিক মোস্তফা ফিরোজ তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন এই মিছিলটা দেখার পরে, এই শক্তি প্রদর্শন দেখার পরে। বলেছেন, ডাকসু এবং এবি জুবায়েররা এদেরকে যদি ছাত্রদল বা বিএনপি খেপিয়ে নেয় তাহলে এই সরকার 6 মাসও টিকতে পারবে না। তার এই কথার একটা গুরুত্ব আছে। আমি ছাত্র শিবিরের মিছিলটা কত বড় হয়েছে এবং কিভাবে তারা ছাত্রদলের সারা দেশে পরিকল্পিত নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু ছাত্র শিবির। মিছিলটা আগে দেখুন একটু।
এটা ছাত্র দলের যে পরিকল্পিতভাবে গত কয়েকদিনে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা, ছাত্র শিবিরকে মারপিট করা, তার একটা আউটপুট এটা কিন্তু একটা বার্তা দিয়েছে ছাত্র দলকে। তাদের নিজেদেরও একটা মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, হীনমন্যতায় ভুগছে যে দল ক্ষমতায়, অথচ এখনো ক্যাম্পাসগুলোতে আমাদের আধিপত্য কায়েম করতে পারছি না। ছাত্র শিবিরের আজকের যে মিছিলটা, এই মিছিলের পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। সেটা কি, গতকাল আপনারা জানেন যে মোসাদ্দেক এবং এবি জুবায়েরকে ছাত্রদল শাহবাগ থানায় মব সৃষ্টি করে তাকে প্রচন্ডভাবে মারধর করা হয়েছে। এই দুজনকে আবার কেন মারধর করা হলো, এর আবার একটা ব্যাকগ্রাউন্ড আছে। ছাত্র শিবিরের আব্দুল্লাহ আল মামুন, এই ছেলে গতকাল নিজে থেকে শাহবাগ থানায় উপস্থিত হয়ে তার নিরাপত্তার জন্য থানাতে দাবি জানিয়েছিল, আবেদন করতে গিয়েছিল। কারণ কি? কারণ হচ্ছে এই আব্দুল্লাহ আল মামুনের একটা ছবি ব্যবহার করে ভুয়া একটা ফটোকার্ড তৈরি করেছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের দোসরেরা। এইটা আবার বেশি প্রচার করেছে এই যে মোহাম্মদ আরাফাত আছে না, কুমড়ো পটাশ যাকে বলা হয়, এই কুমড়ো পটাশ, তারপরে যে ইমরান এইডস সরকার, এরা এগুলো প্রচার করেছে। ছাত্র দলের ছেলেপেলেগুলো এখানে তারা অনেকটা মাথা মোটার পরিচয় দিয়েছে, তারা এখানে যথেষ্ট ম্যাচিউরিটির পরিচয় তারা দিতে পারে নাই। তারা এটাকে যাচাই বাছাই না করেই ওই ছেলেটাকে বারবার ফোনে হত্যার হুমকি দিয়েছে। তাকে ডাকসুর এক ভবনে খুঁজতে গেছে, পায় নাই। এইটা দেখে ওই ছেলে নিজের জীবনের নিরাপত্তার কথা ভেবে শাহবাগ থানায় আসছে যে আমি থানায় যাই, আমি আগে যে আমার নিজেকে রক্ষা করি। সে থানাতে গিয়ে বলেছে যে দেখুন, আমার নামে আমার ছবি ব্যবহার করে এই ভুয়া ফটোকার্ডটা তৈরি করা হয়েছে, এই যে আমার ফোন আমি আপনাদেরকে দিয়ে দিলাম, ফরেনসিক ল্যাবে পাঠান। আমি যদি এইটা করে থাকি, এই পোস্ট যদি আমি করে থাকি, তাহলে আমাকে আপনারা যে শাস্তি দেন আমি মাথা পেতে নিতে রাজি আছি। জাইমা রহমানের ওই একটা নোংরা ভিডিও, এইটার আমরা তীব্র নিন্দা জানাই। এই কাজ কোনো মতো অবস্থায় কখনো করা যাবে না। আমাকে যারা শোনেন নিয়মিত, কমপক্ষে এতটুকু রুচির পরিচয় আমাদেরকে দিতে হবে। কোন নারীর প্রতি এই ধরনের নোংরা, প্রধানমন্ত্রীর মেয়ে সেটা তো আছেই, আমার আপনার বোন যদি তাকে নিয়ে যদি এইভাবে কুৎসা রটনা করা হয়, এইভাবে কুরুচিপূর্ণ ছবি যদি ছড়িয়ে দেওয়া হয়, এতে কি আমরা লাইক করবো? রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমরা এটা শেয়ার করবো? এইগুলো থেকে আমরা বিরত থাকি, এটার আমরা নিন্দা জানাই। এই কাজ কোনো মতো অবস্থায় করা যাবে না। কিন্তু ছাত্র দলের কম লেখাপড়া জানা এই ছেলেপেলেগুলো, তাদের এই এতটুকু বোধ হয় নাই যে ছাত্র শিবির এই কাজটা করতে যাবে না, করে নাই। এটা করেছে কুমড়ো পটাশের দল, তারা এটা করে ছাত্র দলকে উস্কে দিয়েছে শিবিরের বিরুদ্ধে। যার কারণে ওই ছেলেকে পরে যখন এই ক্যাম্পাসে পায় নাই, তখন ছাত্র দল থানায় চলে গেছে। থানায় যে সেখানে তারা আরেকটা শব্দ ব্যবহার করেছে, আমি সেই ভিডিওটাও একটু দেখাচ্ছি, দেখুন আগে। থানায় যে যখন তারা দেখে যে ওই আব্দুল্লাহ আল মামুনকে হাজতের ভিতরে না রেখে, গারদের ভিতরে না রেখে ওসির রুমে সে বসে আছে, তখনই তারা ওসির সাথে বাকবিতণ্ডা করে, বলে যে ও বাইরে কেন, ওকে আগে হাজতে ঢুকান। ওসি তখন ওদেরকে বোঝানোর চেষ্টা করে, ছাত্র দলের এই ছেলেপেলেগুলো যারা মব সৃষ্টি করতে গেছিল, যে দেখেন ওর কোনো দোষ পাওয়া যায় নাই। তখন ওসির উপরে তারা চড়াও হয়, ওসিকে গালিগালাজ করে। এক পুলিশ কর্মকর্তা পাশ থেকে এটার প্রতিবাদ করে। প্রতিবাদ করার সাথে সাথে ছাত্র দলের ছেলেপেলে বলছে এই ওসি হয়েছে তাই কি হয়েছে রে, আমরা পুলিশ ডর শব্দটা উচ্চারণ করলাম না, করে এখানে আসছি। ওই যে আগেই বলেছি, ছাত্র দল শুধুমাত্র যখন ক্ষমতায় থাকে বিএনপি, তখনই এদের পারফরমেন্সটা ভালো, আর বাকি সময় এরা বালি ট্রাকও সরাতে পারে না। এখানে তারা সাংবাদিকদের উপরে হামলা চালিয়েছে, 50 জন মতো সাংবাদিক আহত। যদিও ছাত্র দলের সভাপতি রাকিব তিনি এটার জন্য পরে দুঃখ প্রকাশ করছেন। দুঃখ প্রকাশ করে কি করবেন? আপনি গরু মেরে জুতা দান করলে তো হবে না, এটা আপনার আগে চিন্তা করা দরকার ছিল যে আপনার নেতাকর্মীরা কোন মানের। আচ্ছা, এরপরে এবি জুবায়ের এবং মোসাদ্দেককে যখন ওখানে আটকে মারধর করেছে, তখন ডাকসুর নেতৃবৃন্দ যাচ্ছিল শাহবাগ থানায় একটা মীমাংসা করার জন্য। এইটার একটা ভিডিও আমাদের হাতে এসেছে, দেখেন। যখন ছাত্র দল এবং ছাত্র শিবির মুখোমুখি, দুই দিক থেকে দুই দল আসছে, তখন ডাকসুর এক সদস্য মাঝার, তিনি ছাত্র শিবিরের ওই গ্রুপ থেকে বের হয়ে সামনে এসে ছাত্র শিবিরকে দুই হাত দিয়ে ঠেকাচ্ছেন যে থামো, আর সামনে আগাইও না। ঠিক এই মুহূর্তে পিছন থেকে ছাত্র দলের এক টুকাই মাঝারের পিছন দিয়ে লাথি মেরে, দেখেন ভিডিওটা দেখেন। দেখেছেন উস্কানি কাকে বলে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া কাকে বলে? এইগুলো আমাদের সুশীল সমাজের চোখে পড়ছে না। এরা কেউ বলছে না যে ছাত্র দল এখানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে। এই কাজটা যদি করতো এদেশের মিডিয়া এবং সুশীল সমাজ, যদি এখনই যেটা ভালো সেটাকে ভালো বলা এবং যেটা খারাপ সেটাকে যদি খারাপ বলতো, তাহলে ছাত্র দলের এই পরিণতি আজ হতো না। ছাত্রলীগও কিন্তু ছাত্রলীগ হয়েছিল মিডিয়া এবং সুশীলদের কারণে, কারণ তাদের সমস্ত অপকর্মকে তারা আড়াল করতো মিডিয়া এবং সুশীল, যার কারণেই তো তারা ছাত্রলীগ হয়েছিল। এখন আবার ছাত্র দলের ব্যাপারেও তারা এইটা। ভিডিওটা আবার দেখেন আপনারা একটু, কিভাবে লাথি মারছে দেখুন।
এই অবস্থার পরিপ্রেক্ষিতে ছাত্র শিবির অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। অবশ্যই তাদের ধৈর্যের পরিচয় দেওয়া দরকার, কারণ তারা যদি কোনো রকম একজনকে একবারই একটা লাথি না একটা থাপ্পড়ও যদি মারে, তাই দেখবেন যে মিডিয়াগুলো বসে গেছে, একেবারে গবেষণা করতে বসে গেছে শিবিরকে কিভাবে এখন নিষিদ্ধ করা যায়, শিবির উগ্র, শিবির এটা ওটা বলে একবারে ঝাঁপায় পড়বে। কিন্তু এখন তো তারা অন্ধ হয়ে গেছে, এখন তো তাদের রাত, তারা তো এখন ঘুমাচ্ছে, চোখে দেখে না সবাই, সুশীল এবং এই মিডিয়াগুলো একেবারে অন্ধ, নাক ডাকিয়ে ঘুমছে। ছাত্র শিবির যদি আস্তে করে একটা বায়ু দেয়, ওদের তখন ঘুম ভেঙে যাবে। যাই হোক, এখন আসি আমরা সর্বশেষ কথায়। ইকবাল হাসান মাহমুদ টুকু, বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী, তিনি বলছেন যে দেশে লোডশেডিং আছে, এটা যদি কেউ দেখাতে পারেন তাহলে আমি পদত্যাগ করব, মন্ত্রিত্ব ছেড়ে দেবো, আমি জীবনে আর কোনোদিন রাজনীতি করবো না। মানুষের চক্ষু লজ্জা বলতে একটা জিনিস থাকে। তার এই ঘোষণার পরে আমি কয়েক জেলায় অনেকের সাথে পরিচিত যারা আছে তাদের সাথে কথা বলেছি, প্রত্যেকের কাছ থেকে একই কথা, 24 ঘন্টার ভিতরে 17-18 ঘন্টা বিদ্যুৎ থাকে না এলাকায়। মন্ত্রী কি করে এমন কথা বললেন যে লোডশেডিং দেখাতে পারলে পদত্যাগ করবেন? তাহলে আপনি পদত্যাগ করবেন, আমি দেখিয়ে দিলাম। যাক, আপনি ওই কাজ কখনোই করবেন না, কারণ আপনি পদত্যাগ করবেন না, এটা আপনার একটা কথার কথা। মন্ত্রীরা সবসময় এই ধরনের কথাই বলে। হ্যাঁ, এক মন্ত্রী বলে যে ঈদে একেবারে নির্বিঘ্ন, সবচাইতে বেশি নির্বিঘ্ন, ভাড়া এবার কম নিয়েছে, ভাড়া বাড়ে নাই 1 টাকাও। এই ধরনের কথা আমরা শুনি। চাঁদাবাজিকে যখন বলা হয় যে সমঝোতার ভিত্তিতে হলে সেটা চাঁদাবাজি না, এগুলো তো আমরা শুনে আসছি, নতুন নতুন শব্দ আমরা শুনছি। তাহলে আপনি এটা বলবেন, এতে তো অস্বাভাবিক কিছু না। আর ঢাকার ভিতরে যেটা, সেটা এই ঢাকার ভিতরে লোডশেডিং দিবেন খুব তাড়াতাড়ি, যার কারণে দেওয়ার জন্য এই গ্রাউন্ড তৈরি করছেন যেন ঢাকার মানুষ এবং বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেগুলো রাস্তায় না নামতে পারে। তার আগে এই যে ছাত্রদলকে দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ন্ত্রণে আনার, এখানে আধিপত্য কায়েম করার যে মহড়াটা, এটা আমরা দেখছি। এইটা হয়ে গেলেই ঢাকার ভিতরে লোডশেডিং শুরু হবে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।